পরম করুণাময়ের নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সর্বস্তরের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমার ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সঞ্জয় ভৌমিক, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, গৃহকালীন দেয়া, হাজের হাসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আমি আজকের এই ক্লাসটি মূলত স্নাতক পাস কোর্স অর্থাৎ যারা দ্বিতীয় বর্ষে প্রাণীবিজ্ঞান বিষয়টি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আমি আজকে তোমাদের পড়াবো প্রাণীবিজ্ঞান তৃতীয় পত্র। এই বিষয়টির বিষয় কোড হচ্ছে, পেপার কোড হচ্ছে 123101, আর সিলেবাসের যে অংশটুকু আমি পড়াবো সেটা হচ্ছে সাইটোলজি অ্যান্ড হিস্টোলজি। শিক্ষার্থীবৃন্দ, আমি গত বেশ কিছুদিন যাবৎ এই সাইটোলজি অ্যান্ড হিস্টোলজির তোমাদের ক্লাস নিয়ে আসছি। তো গত যে ক্লাসগুলো নিয়েছি, আজকের এই ক্লাসটি তারই ধারাবাহিকতায় নেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্দায় ছোট্ট দুটো ছবি দেখতে পাচ্ছি। আমরা ছবি আরও দেখব, সেই সাথে সাথে ছবির বিষয়টা কি একটু ভাববো, তার থেকে আমরা পাঠের বিষয়টি সহজে অনুমান করতে পারব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই চেনো এই যে ছবিটা, এটা হচ্ছে একটা মানব শুক্রাণুর, আর এটা হচ্ছে একটা ডিম্বাণুর। তো তারপর কি আছে দেখি। আমরা দেখতে পেলাম তারপর যে ঘটনাটা ঘটলো, শুক্রাণুটা ডিম্বাণুর ভেতরে প্রবেশ করলো। তো যদি শুক্রাণু ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে তাহলে কি হয়? তাহলে আলটিমেটলি যে ঘটনাটা হয় সেটা হচ্ছে দুটোর নিউক্লিয়াস মিলেমিশে এক হয়ে যায়। আমরা বিজ্ঞানের ভাষায় এটাকে বলি নিষেক, এবং এই ঘটনাটাকে বলি আমরা নিষিক্তকরণ। তার মানে এখন এই ডিম্বাণুটাকে আমি বলবো নিষিক্ত ডিম্বাণু। নিষিক্ত ডিম্বাণু আমার হয়ে গেল। তারপর কি হবে? স্বাভাবিকভাবেই ডিম্বাণুটা যেটা নিষিক্ত হয়েছিল সেটা ছিল এককোষী। এখন যেহেতু সে নিষিক্ত হয়েছে, তার পরবর্তী কাজ চালু হয়ে যাবে। এখন সে বিভাজন শুরু করবে। তো বিভাজনের শুরুতে আমরা জানি ডিম্বাণু বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়ায়। একটা কোষ থেকে দুটা কোষ তৈরি হবে, সে কারণে দুটো নিউক্লিয়াসেরও দরকার আছে। অর্থাৎ এই বিভাজনটাকে আমরা বলছি ক্লিভেজ। ক্লিভেজ চালু হয়ে যাবে। তো ক্লিভেজের পর যেটা হয় সেটা হচ্ছে আস্তে আস্তে আরও ভ্রূণীয় দশাগুলো অতিক্রম করে। আমরা জানি এরপর যে ভ্রূণীয় দশা সেটাকে আমরা বলি ব্লাস্টুলা। আর আমরা যারা উন্নত প্রাণী, আমাদের ক্ষেত্রে ব্লাস্টুলার পরে অর্থাৎ যে গ্যাস্ট্রুলা দশা যখন হয় তখন ভ্রূণের 3টা স্তর সৃষ্টি হয়। আর এখানে এই ছবিতে সে 3টে ভ্রূণীয় স্তরকে দেখানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে সেই ভ্রূণ। তাহলে কি হলো? নিষিক্ত ডিম্বাণু, এখান থেকে ক্লিভেজ হলো, ভ্রূণীয় স্তর হলো, এবং এটা হচ্ছে একটা মানব ভ্রূণ। মানব ভ্রূণের পরবর্তীতে আমরা দেখি কি আসলো। এটা একটা পূর্ণাঙ্গ মানব হলো। এখন এই পূর্ণাঙ্গ মানব দেহ কিন্তু নানা ধরনের জিনিস নিয়ে তৈরি। তো আমরা জানি আমাদের কোনোটার নাম চোখ, কোনোটার নাম কান, কোনোটার নাম হাত, কোনোটার নাম পা, কোনোটার নাম হৃৎপিণ্ড, কোনোটার নাম ফুসফুস। তেমনি আমি আজকে তোমাদের একটা অঙ্গ দেখাচ্ছি, ঠিক বুকের মাঝখানটাতে এখানে থাকে। এই জিনিসটা হচ্ছে হৃৎপিণ্ড। আমরা ছবি দেখে বুঝতে পাচ্ছি। তাহলে এই হৃৎপিণ্ড, এখন তোমরা কি বলতে পারো এই হৃৎপিণ্ড কি দিয়ে গঠিত? খুব সহজ কথা যদি বলো তাহলে বলবা কোষ দিয়ে গঠিত। আসলেই তাই, কোষ দিয়ে গঠিত। কিন্তু এই শুধু কোষ কথাটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। তো আসলে কোষ তো আর একটা দুটা না, অনেকগুলো কোষ দিয়ে গঠিত। তা যখন এরকম কোষগুলো অনেকগুলো এক হয় তখন আমরা সেটাকে জীববিজ্ঞানের ভাষায় বলি কলা। তাহলে এই হচ্ছে হৃৎপিণ্ডের সেই কলা, অর্থাৎ হৃৎপিণ্ডে যে হৃৎপেশি দিয়ে গঠিত সে কলাটা হচ্ছে এটা। তাহলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করতে পারি? আমরা আজকে আলোচনা করতে পারি পেশি বা কলা নিয়ে। অবশ্যই কোনো এক সময় আমরা হৃৎপেশি নিয়েও বলবো, তবে ধরে আমরা আজকে হৃৎপেশি নিয়ে বলতে পারবো না। তার আগে আমাদের প্রাথমিক স্তরগুলো অতিক্রম করে তারপরে সামনের দিকে যেতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে ইংরেজিতে যাকে বলে টিস্যু, আর বাংলা হচ্ছে সেটা কলা। আমরা আজকে এই কলার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব।
এরকম কমপক্ষে 3টি পর্ব হবে। আজকে হচ্ছে প্রথম পর্ব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার সাথে থেকে মনোযোগের সাথে এই পাঠ অনুসরণ করো, পাঠ শেষে তোমরা প্রাণী টিস্যু বা প্রাণী কলা যাই বলি এ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবা, তোমরা সেটা ব্যাখ্যা করতে পারবা। তারপরে প্রাণী টিস্যু কত প্রকারের হতে পারে সেটা তোমরা প্রকারভেদ অর্থাৎ বর্ণনা করতে পারবা। আর আমরা প্রথম যে টিস্যুটা অর্থাৎ আবরণী টিস্যু সেটা নিয়ে আজকে বলবো। এই আবরণী টিস্যু তোমরা ব্যাখ্যা করতে পারবা। তাহলে আজকের ক্লাসে তুমি একদিকে যেমন পাচ্ছ টিস্যু সম্পর্কে ধারণা, একদিকে প্রাণী টিস্যু কত প্রকার সে সম্পর্কে তোমার ধারণা হবে, আর শুধুমাত্র টিস্যুদের মধ্যে একটা অর্থাৎ আবরণী টিস্যু সম্পর্কে আজকের ক্লাসে বলা হবে, যেটা তোমরা অর্থাৎ ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্দায় বাম দিকে কিছু লেখা দেখছি এবং ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছি। তো ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা একজন মানুষের। তো মানুষের দেহের বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি, সেখানকার যে কোষগুলো অর্থাৎ আমরা যে কলা বা টিস্যু যেটা পড়াবো সেটা এক এক জায়গায় এক এক রকম। সব জায়গার কোষগুলো কিন্তু দেখতে একরকম না। আমরা খালি চোখে কোষ দেখি না, আমরা যদি অণুবীক্ষণ যন্ত্রে কোষগুলোকে দেখি তবে এখানে যেমনটি দেখানো আছে অর্থাৎ ত্বকের কোষগুলো হয়তো এরকম দেখাবে, অস্থির কোষগুলো হয়তো এরকম দেখাবে, তরুণাস্থির কোষগুলো এরকম দেখাবে, অস্থির কোষগুলো এরকম দেখাবে, ফুসফুসের কোষগুলো হয়তো আরেক রকম দেখাবে। তো এভাবে বিভিন্ন জায়গার কোষগুলো বিভিন্ন রকমের দেখায়। সহজ কথা হচ্ছে কলা গঠনকারী কোষগুলো এক এক জায়গায় এক এক রকম। তো আমরা যেমনটি আজকে শুরুতেই বলছিলাম আমরা টিস্যু বা কলা সম্পর্কে বলবো। তাহলে টিস্যু বা কলাটা কি এখন আমরা দেখি। দেখো, আমরা আজকে যখন তোমাদেরকে ক্লাসটা শুরু করেছিলাম তখন কিছু ছবি দেখিয়ে কিছু কথা বলছিলাম। তো এক পর্যায়ে আমরা একটা মানব ভ্রূণ দেখালাম এবং ভ্রূণীয় স্তরও দেখালাম। এই যে প্রাণী যখন জন্ম লাভ করে তখন তার ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণীয় স্তরগুলো থেকেই পরবর্তীতে মানবদেহ তো বটেই, বিভিন্ন প্রাণীর বিভিন্ন অঙ্গগুলো উৎপন্ন হয়। এখন যে অঙ্গটা গঠিত হবে সেটা এক গুচ্ছ কোষ নিয়ে জীবদেহের একটা নির্দিষ্ট স্থানে সে অবস্থান করে। যেমন আমার হৃৎপিণ্ডটা যেখানে আছে সেখানে আরেকটা অঙ্গ নেই, এবং হৃৎপিণ্ডের কোষগুলো দেখতে মোটামুটি একই রকম। আবার এর চেয়েও বড় কথা হচ্ছে এই যে কোষগুলো সেগুলো একটি সুনির্দিষ্ট কাজ করছে। তাহলে আমরা বলবো একই ভ্রূণীয় স্তর অথবা অঙ্গ থেকে উৎপন্ন একগুচ্ছ কোষ যখন জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে একত্রে একটা নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকবে তখন সেই কোষগুচ্ছকে আমরা বলবো টিস্যু, বা আমরা বলতে পারি প্রাণী টিস্যু, অথবা আমরা বলতে পারি কলা বা প্রাণী কলা। তো কলা অনেক রকমের হয়, একটু পরে বলছি। তো আমরা উদাহরণ হিসেবে এখানে বলবো আবরণী টিস্যু। আগেই বলে রাখি, কখনো হয়তো টিস্যু বলবো, কখনো হয়তো কলা বলবো। টিস্যু এবং কলা একই কথা। আর আরেকটা কথা, প্রাণী টিস্যু যেরকম আছে উদ্ভিদেও কিন্তু টিস্যু আছে। আমরা এখানে শুধুমাত্র প্রাণী টিস্যু নিয়েই আলোচনা করব, অন্য কোনো টিস্যু নিয়ে নয়। শিক্ষার্থীবৃন্দ, একটু আগেই যেমন বলছিলাম প্রাণী কলার প্রকারভেদ। আমরা একটা মানবদেহ দেখতে পাচ্ছি। এই মানবদেহে এই যে 4 ধরনের কলা আমরা দেখতে পাচ্ছি, 4 ধরনের কলাই আছে। তো প্রাণী কলা হচ্ছে 4 প্রকার। কি কি? যেমন প্রথমে আমরা বলবো আবরণী কলা, দ্বিতীয়ত আমরা বলবো যোজক কলা, তৃতীয়ত আমরা বলবো পেশি কলা, আর 4 নম্বর আমরা বলবো স্নায়ু কলা। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে কোন কলাটা ঠিক কোথায় পাবো, বা কোন কলা কোন অঙ্গ গঠন করে। তাহলে আমরা পরবর্তীতে ছবির দিকে আরেকটু তাকাই। তোমরা দেখতে পাচ্ছ এখানে অর্থাৎ চামড়া থেকে একটা অ্যারো দেওয়া আছে, তো যেটাকে আমরা বলেছি আবরণী কলা। আমরা জামা কাপড় যখন খুলি আমাদের উন্মুক্ত যে ত্বকটা, যদিও চামড়া কথাটা ঠিক না, এই ত্বক গঠনকারী যে কলা অর্থাৎ যা আমাদের টোটাল বডির ভিতরে যা কিছু আছে তাকে আবরণ দিচ্ছে, সেটাই হচ্ছে আবরণী কলা। তো আমরা দেখতে পাচ্ছি ত্বক আমার দেহটাকে ঢেকে রেখেছে, এই জন্য এই ত্বকের এই অংশটা হচ্ছে আবরণী কলা। তারপর আমরা দেখব এখানে আমরা হাতের মধ্য দিয়ে কতগুলো রক্তনালী দেখানো আছে। তো আসলে রক্তনালীতে কি থাকে? রক্ত থাকে। তো রক্ত হচ্ছে এক ধরনের যোজক কলা, তাই এটা হচ্ছে যোজক কলা। তো
শুধু রক্তকে খালি চোখে দেখে আমরা কিছু অনুমান করতে পারবো না। আমরা যখন রক্তকে অণুবীক্ষণ যন্ত্রে দেখব তখন রক্তের কোষগুলোকে এরকম আমরা দেখতে পাবো। তাহলে দ্বিতীয়টা হচ্ছে যোজক কলা। তৃতীয়তে আসো পেশি কলা। আমাদের শরীরে আমরা যেটুকুকে মাংস বলি, সত্যি কথা বলতে কি এই মাংসটাই হচ্ছে পেশি। তাহলে যেখানে যেখানে আমাদের খুব জমাট বাঁধা মাংস আছে, বাহু, পায়ের উরু, এই সবগুলো জায়গায় যে জিনিস আমাদের অস্থিকে ঘিরে রেখেছে সেটাই হচ্ছে পেশি। তাহলে এটা হচ্ছে পেশি কলা। আমি এখানে হাতের বাহুর পেশি দেখিয়েছি। আর সবশেষে যেটা সেটা হচ্ছে স্নায়ু। আসলে আমাদের সারা শরীরেই স্নায়ু বিন্যস্ত রয়েছে, যে কারণে আমাদের পায়ে যদি একটা মশা বসে তাও আমরা যেমন, বা একটা পিঁপড়ে যদি আমাদের পায়েও কামড় দেয় আমরা খবর পেয়ে যাই কোথায় কি হচ্ছে, তেমনি আমরা আমাদের মাথায়ও কিন্তু অনেকগুলো স্নায়ু আছে। আমি এখানে আমার সুবিধার জন্য শুধু মাথায় দেখাইছি। তাহলে আর হয় কি স্নায়ু কলা, এই 4 ধরনের কলা আমরা দেখতে পাচ্ছি। উপরে দেখানো কোষগুলো হচ্ছে স্নায়ু কোষ। তাহলে প্রাণী কলার আবারও বলি প্রকার হচ্ছে 4 ধরনের: আবরণী কলা, যোজক কলা, পেশি কলা এবং স্নায়ু কলা। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে সব মোটেই বলতে পারবো না, আমরা হয়তো আবরণী কলা নিয়ে বলবো। তারপরও কলার যে 4টি ধরন বলেছি এগুলোর অধীনে আবার বিভিন্ন ধরন আছে, তাদের সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে রাখি। আমরা প্রথমেই দেখিয়েছি আবরণী কলা। আবরণী কলার মধ্যে আমরা যে যে ধরনের আবরণী কলা পাবো বা পাই তা হচ্ছে আঁশাকার আবরণী কলা, এটাকে ইংরেজিতে বলা হয় স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। ঘনতলাকার, এটাকে ইংরেজিতে বলা হয় কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। স্তম্ভাকার, এটাকে ইংরেজিতে বলা হয় কলামনার এপিথেলিয়াল টিস্যু। তারপর আছে সিলিয়েটেড, ইংরেজিতেও সিলিয়েটেড। আর গ্রন্থি আকারের, এটা হলো গ্র্যান্ডুলার। তাহলে মোটামুটি এই আবরণী কলার ধরন হচ্ছে এগুলো। তবে বলে রাখা ভালো, বিভিন্ন কিছুর ভিত্তিতে এই আবরণী কলা আবার বিভিন্ন রকমের হয়ে থাকে, যা আমরা একটু পরের আলোচনায় দেখতে পাব। তারপর আমরা যোজক কলার কথা বলেছি। যোজক কলাও এরকম 4 ধরনের হয়, যেমন অ্যারিওলার যোজক কলা, অ্যাডিপোস টিস্যু, কঙ্কাল যোজক কলা এবং তরল যোজক কলা। যেটাকে অ্যারিওলার বলেছি, এই অ্যারিওলার আবার দুভাগে বিভক্ত। একটা ভাগকে বলা হচ্ছে ট্যান্ডন, আরেকটা ভাগকে বলা হচ্ছে লিগামেন্ট। আর কঙ্কাল যোজক কলাকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা ভাগকে বলা হচ্ছে অস্থি, আর একটা ভাগকে বলা হচ্ছে তরুণাস্থি। আর তরল যোজক কলা, যেটাকে আমরা খুব সহজেই ছোটোবেলা থেকে চিনে এসেছি রক্ত, এই রক্ত হচ্ছে তরল যোজক কলা। তো তরল যোজক কলা 2 ধরনের, একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে লসিকা। এবার আমরা আসি পেশি কলায়। পেশি কলাকে যদি আমরা দেখি, পেশি কলাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মসৃণ পেশি, একটা হচ্ছে অমসৃণ পেশি, আর একটা হচ্ছে হৃদপেশি বা হৃৎপিণ্ড গঠনকারী পেশি। এই 3 ধরনের। আর শেষ আমরা যেটা বলবো স্নায়ু কলা, তো এটার কোনো ভাগ আমি রাখিনি। তো তাহলে এই হচ্ছে গিয়ে প্রাণী কলা। শিক্ষার্থীবৃন্দ, আমরা খাতায় একটা প্রশ্ন লিখে নেই এখনই, টিস্যু বা কলা বলিতে কি বোঝো? তোমাদের পরীক্ষায় 1 নম্বরের যে প্রশ্নগুলো আসে সে ধরনের প্রশ্নে এই জাতীয় প্রশ্ন থাকে। তোমরা কাইন্ডলি এটা তাড়াতাড়ি লিখে নাও, টিস্যু বা কলা বলিতে কি বোঝো? শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের টার্গেট আলোচনা কিন্তু আবরণী কলা। তোমরা নাম থেকেই বুঝতে পারছো আবরণী, আবরণ, আবৃত করে রাখা। তাহলে এই আবরণী কলার কাজ কি হতে পারে খুব সহজেই অনুমান করা যায়। তো আবরণী কলা কাকে বলে? যেসব কলা দেহের ভেতর ও বাইরের, আমরা শুধু যদি অর্থাৎ বাইরের যে অঙ্গগুলো আছে সেগুলোকে ঢেকে রাখে এটা মনে করি তাহলে কিন্তু ঠিক না। যেমন মনে করো তুমি বা আমি, আমরা কেউ আমাদের কিডনি বা এই জাতীয় যে অঙ্গগুলো আছে তাদেরকে দেখছি না, কিন্তু তাদেরও বাইরের দিক বলে একটা কথা আছে। তার বাইরের দিককে আবরণ করছে অর্থাৎ আবরণী কলা। আমি শুধু দেখতে পাচ্ছি আমার শরীরের অভ্যন্তরের যে অঙ্গগুলো আছে সেগুলোকে ত্বকটা আবৃত করে রেখেছে। সেই হিসাবে হয়তো মনে হতে পারে ত্বকই বুঝিবা একমাত্র আবরণী কলা, আসলে তা না। ভেতরের অঙ্গগুলো যদি হয় তাদের যে আবরণ
সেখানেও কিন্তু আবরণী কলা আছে। তাহলে আবার বলি, যেসব কলা দেহের ভেতর ও বাইরের অঙ্গসমূহকে বা অঙ্গসমূহের মুক্ত তলকে আচ্ছাদিত করে রাখে, আবৃত করে রাখে, কিংবা তাদেরকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, সেই সাথে সাথে প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করে এবং কোষীয় স্তর পেরিয়ে বিভিন্ন পদার্থের পরিবহন করে, তাদেরকে কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে আবরণী কলা। তাহলে শুধু যে আবরণ দেয় তা না, সাথে সাথে আমরা আরও 2-3টা কাজ জানতে পারলাম। সেটা হচ্ছে প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ করে এবং পরিবহন করে, সেই সাথে সাথে বাইরের আঘাত থেকেও আমাদেরকে অর্থাৎ অঙ্গগুলোকে রক্ষা করে। এটা হচ্ছে আবরণী কলা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার তোমাদের একটা ছবি দেখাবো। তার আগে একটু বলে রাখি, তোমরা নিশ্চয়ই কারো বাড়িতে দালান বা বিল্ডিং উঠানোর সময় আশেপাশে কোথাও দেখেছ। তো একটা দালান, পাকা দালান বা বিল্ডিং যখন উঠানো হয়, শুরুতে কিন্তু একটা কাজ করা হয়। সেটা একটা ভিত্তি দেওয়া হয়, যেটাকে বলা হয় বেস। তোমরা প্রায় শুনবা রাজমিস্ত্রিরা বলে থাকে বেস ঢালাই। তো ওই বিল্ডিংয়ে যেরকম বেসের উপরে ইটের ওয়াল বা তালাগুলো উপরের দিকে উঠে, ঠিক আবরণী কলার ক্ষেত্রেও এরকম একটা বেস আছে। তো তাহলে আমরা যে কথাটা বলতে চেয়েছি এখানে, দালানের ইট যেরূপ ভিত্তির উপর থাকে, আবরণী কলার কোষগুলো ভিত্তির উপর ঘন সন্নিবেশিত থাকে। তো এটা তো বললাম কথা, তাহলে চোখে দেখি চলো কীরকম। আমরা দেখতে পাচ্ছি ওই যে বিল্ডিংয়ের কথা বললাম, এই নিচের এই অংশটুকু হচ্ছে বেস বা ভিত্তি, আর ভিত্তির উপর ইটগুলো একটার পর একটা সাজিয়ে ওয়াল তৈরি করা হলো। তো ঠিক কোষগুলো এরকম ভিত্তির উপর একটার পর একটা ঘনভাবে সন্নিবেশিত থাকে। তাহলে আমরা ছবিটা দেখি। এই তোমরা এখানে বিভিন্ন ধরনের আবরণী কলা দেখতে পাচ্ছ। সে যেমনই হোক, প্রত্যেকটার কিন্তু নিচের দিকে একটা বেস বা ভিত্তি আছে, আর ভিত্তির উপরে কোষগুলো। তবে এখানে একটু তফাৎ থাকতে পারে, কেউ কেউ হয়তো এক স্তর বিশিষ্ট, কেউ কেউ হয়তো একাধিক স্তর বিশিষ্ট অর্থাৎ কোষ নিয়ে গঠিত হয়েছে। সেটা আমরা একটু পরেই বলবো। এখন আমরা বলবো আবরণী কলার প্রকারভেদ। সবাই আবরণী কলা, কিন্তু তারপরও তাদের মধ্যে তফাৎ আছে। তো আমরা প্রথমত যেটা বলবো, কোষের আকৃতি, প্রাণী দেহে অবস্থান, অর্থাৎ সে কোথাও অবস্থান করছে, এবং কাজের প্রকৃতি। এটার ভিত্তিতে আমরা প্রাণী কলাকে অর্থাৎ আবরণী কলাকে 3 ভাগে ভাগ করব। প্রথম যে ভাগ তার নাম হচ্ছে স্কোয়ামাস। এটা ইংরেজি কথা, বাংলায় বললে আঁইশাকার আবরণী কলা। তাহলে যেহেতু আঁইশাকার বলেছি, তোমরা মাছের আঁইশ দেখেছ, একটার নিচে একটা যেমন লাগানো থাকে এক স্তর বিশিষ্ট, এই কোষগুলো তেমন হবে। এই টিস্যুর যে কোষগুলো, সেগুলো মাছের আঁইশের মতো চ্যাপ্টা। ছবি দেখলেই তোমরা বুঝতে পারবা। এদের নিউক্লিয়াস দেখো, প্রত্যেকটা কোষের মাঝে মাঝে নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াসটা বেশ ভালোভাবেই দৃশ্যমান, অর্থাৎ বড় সড়ো হয়। তো আগে যেমন বলেছি আবরণ, হ্যাঁ আবরণ তো দেবেই, সেই সাথে সাথে এই কোষগুলো আর একটা কাজ করে, এরা ছাঁকনির কাজ করে। তোমরা কি বলতে পারো আমাদের দেহে একটা বড় সড়ো ছাঁকন যন্ত্র আছে, সেই ছাঁকন যন্ত্রটা কি? তোমাদের অনুমানটা ঠিক, সেই ছাঁকন যন্ত্রটা হচ্ছে কিডনি বা বৃক্ক। তো আমরা জানি বৃক্কের সূক্ষ্ম একক হচ্ছে ন্যাফ্রন। তো সেখানে এই ন্যাফ্রনের একটা অংশ আছে যার নাম হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। সেই বোম্যান্স ক্যাপসুলের প্রাচীরে এদের অর্থাৎ এই স্কোয়ামাস আবরণী কলাকে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে সেই বোম্যান্স ক্যাপসুল, তার প্রাচীরে এই আঁইশাকার আবরণী কলা আমরা দেখতে পাই। শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় ধরনের আবরণী কলায় চলে যাচ্ছি। আমাদের দ্বিতীয় ধরনের আবরণী কলার নাম হচ্ছে কিউবয়েডাল, ইংরেজি কথা, বাংলা বললে হচ্ছে ঘনতলাকার। তাহলে ঘনতলাকার আবরণী কলা। ঘনতল, তোমরা জানো ঘনতল কাকে বলে? ঘন, তো যা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে ঘন। এই যে কোষগুলো, এগুলো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এবং লক্ষণীয়ভাবে যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে এদের এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় কাছাকাছি, মানে বলতে পারো প্রায় সমান সমান। তো এরা যেহেতু আবরণী কলা, আবরণের কাজটা তো করবেই, সেই সাথে সাথে আরও একটা কাজ করে, পরিশোষণের কাজও করে। আমরা একটু আগে বৃক্কের ন্যাফ্রনের কথা বলছিলাম। ন্যাফ্রনের লাস্টের যে অংশটা, সেটাকে বলা হয় সংগ্রাহী নালিকা। এই সংগ্রাহী নালিকার প্রাচীরে
এই জাতীয় অর্থাৎ এই কিউবয়েডাল ধরনের আবরণী কলা পাওয়া যায়। তোমরা একটু মনোযোগের সাথে জিনিসটা শুনবে, কারণ আমি এই পাঠের শেষের দিকে তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি। তো সেভাবে তোমরা যদি শোনো তাহলে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যেমন আমার ক্ষেত্রে সহজ হবে, তেমন তোমাদের পরীক্ষার জন্য সহজ হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা বলছিলাম সংগ্রাহী নালিকার প্রাচীর। এটা হচ্ছে বৃক্কের সেই সংগ্রাহী নালিকার প্রস্থচ্ছেদ। তাদের প্রাচীরের এই যে কোষগুলো দেখতে পাচ্ছ, এই কোষগুলো হচ্ছে এই কিউবয়েডাল বা ঘনতলাকার বা ঘনতলীয় আবরণী কলা। আমরা এই ক্ষেত্রে তৃতীয় এবং সর্বশেষ যে আবরণী কলার কথা বলবো সেটা হচ্ছে স্তম্ভাকার আবরণী কলা। স্তম্ভ শুনলে আমরা বুঝি এটা উঁচু একটা স্তূপের মতো। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানকার যে কোষগুলো মনে হয় যেন প্রত্যেকটা পিলারের মতো দাঁড়িয়ে আছে, নিচে ভিত্তি আর এক স্তর বিশিষ্ট সব স্তম্ভ। তো এই টিস্যুর কোষগুলো স্তম্ভের মতো সরু এবং লম্বা। তো এগুলো আবরণের কাজ অবশ্যই করে, সাথে সাথে এরা ক্ষরণ, রক্ষণ এবং শোষণের কাজও করে। এদেরকে পাওয়া যাচ্ছে অন্ত্রের প্রাচীরে। তাহলে এই অন্ত্রের প্রাচীরে এইভাবে এই স্তম্ভাকার আবরণী কলা পাওয়া যায়। আমরা এবার দ্বিতীয় স্টেজে চলে আসছি আবরণী কলার। প্রাণীদেহে ভিত্তি পর্যায়ের উপর সজ্জিত কোষগুলির সংখ্যার ভিত্তিতে আবরণী কলা হচ্ছে 3 প্রকার। তাহলে আমরা যে ভিত্তি পর্দা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, সেই ভিত্তি পর্দার উপরে কোষগুলো কিভাবে আছে, এক স্তর না একাধিক স্তর, না একই স্তর কিন্তু দেখতে অনেকগুলো দেখা যাচ্ছে, কীরকম, এটার উপর ভিত্তি করে এদেরকে আমরা আবার 3 ভাগে ভাগ করব। তাহলে আমাদের প্রথম যে ভাগ তার নাম হচ্ছে সাধারণ আবরণী কলা। তো এই টিস্যুর কোষগুলি ভিত্তি পর্দার উপর এক স্তরে সজ্জিত। আমরা দেখতে পাচ্ছি এখানে এটা যেমন এবং এখানেও এটা তেমন, তবে যদিও দুটা আকার আকৃতিটা একটু ভিন্ন, একটা একটু লম্বাটে, একটা চ্যাপ্টা আইসের মতো, কিন্তু তাদের ভিত্তি পর্দা একটা এবং কোষের স্তরের সংখ্যাও হচ্ছে একটা। যদি আবরণী কলা এরকম হয় তবে আমরা তাদেরকে বলবো সাধারণ আবরণী কলা। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বৃক্কের বোম্যান্স ক্যাপসুল ও সংগ্রাহী নালিকা এবং অন্ত্রের প্রাচীরে আমরা যে ধরনের অর্থাৎ কলা পেয়ে থাকি আবরণী কলা, সেই ধরনের আবরণী কলা। আমরা দ্বিতীয়টাতে চলে যাই। এটার নাম হচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু ইংরেজিতে, আর বাংলা বললে স্তরীভূত আবরণী কলা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো স্তরীভূত কথাটা বলা হচ্ছে, তার মানে স্তর তো আছে, স্তর থাকে কখন, একটার পর যখন একটা থাকবে তখন। তাহলে এই টিস্যুর যে কোষগুলো সেগুলো এই যে ভিত্তি পর্দা, এটা ভিত্তি পর্দা 1 স্তর, 2 স্তর, 3 স্তর, 4 স্তর, এরকম 4টা যেমন স্তর আমি এখানে দেখতে পাচ্ছি, এরকম 4টা স্তরে সজ্জিত আছে। কখনো কখনো এই স্তরের সংখ্যা 7-8টাও হয়ে যেতে পারে, আবার কখনো কখনো হঠাৎ করে আবার স্তরের সংখ্যা কমেও যেতে পারে, অর্থাৎ সময়ে সময়ে এদের সংখ্যা, স্তরের সংখ্যা পাল্টেও যেতে পারে। যেহেতু এদের স্তরের সংখ্যা এরকম কম বেশি হয়, পাল্টে যায়, চেঞ্জ হয়, এজন্য এদেরকে কেউ কেউ ট্রানজিশনাল আবরণী কলাও বলে। এদেরকে পাওয়া যায় মেরুদণ্ডী প্রাণী যেমন আমাদের মতো প্রাণীদের ত্বকে। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখবা কোনো কারণে তোমার যদি ত্বক ছিলে যায়, তারপরেও সাথে সাথে ওখানে খসে সব কিছু পড়ে যায় না, 2-4 দিন পরে দেখো আবার সেখানে নতুন চামড়া গজিয়ে গেছে। তো যেটুকু চলে গেছে সেটা যাওয়ার পরও সেখানে একাধিক স্তর আছে বলেই তোমার রক্তনালীগুলো বাইরে বেরিয়ে আসে না। তাহলে এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড বা স্তরীভূত আবরণী কলা। আমরা তৃতীয়টাতে যাই। তৃতীয়টার নাম হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী কলা। জীববিজ্ঞানের ক্ষেত্রে সিউডো শব্দটার অর্থ হচ্ছে মিথ্যা বা অপ্রকৃত বা নকল, মেকি। তাহলে যেহেতু সিউডো বলা হচ্ছে, এখানে এটা সত্যি না, মিথ্যার কিছু আছে, স্ট্র্যাটিফাইড স্তর, তার মানে এদেরকে দেখতে স্তরের মতো মনে হবে কিন্তু তারা আসলে স্তরীভূত না, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এই টিস্যুর যে কোষগুলো সেগুলা ভিত্তি পর্দার উপর এক স্তরে সজ্জিত থাকে, কিন্তু দেখতে মনে হয় যেন কোষের স্তর হচ্ছে একাধিক। তো যেহেতু এরকম দেখতে এদেরকে অন্যরকম মনে হয়, ভুল করি আমরা, তাই এদেরকে বলা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী কলা। তো যদিও এদেরকে একাধিক স্তরের বলে মনে হয়, কিন্তু আসলে স্তরের সংখ্যা হচ্ছে একটি। আমরা এর উদাহরণ হিসেবে বলবো ট্রাকিয়ার আবরণী
কলা। তোমরা ট্রাকিয়া জানো তো, শ্বাসনালীতে থাকে, কেমন? শ্বাসনালীটাই হচ্ছে ট্রাকিয়া। আবরণী কলাগুলো আবার দেহের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজ করে। তো কে কোথায় কি কাজ করছে, এই কাজের ভিত্তিতেও এদেরকে আবার এক একজন এক একভাবে চেনে। তাহলে আমরা আজকের এই ক্লাসে অন্তত কাজের ভিত্তিতে 5 ধরনের আবরণী কলার কথা বলবো। প্রথমেই আমরা বলবো সিলিয়াযুক্ত আবরণী কলা। তো এরা সাধারণত আমরা যারা মেরুদণ্ডী প্রাণী, মানুষ অবশ্যই মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে উন্নত, আমাদের শ্বাসনালীর প্রাচীর অর্থাৎ বলতে গেলে কি ট্রাকিয়ার প্রাচীরেই থাকে। তোমাদের কখনো না কখনো এরকম হতে পারে, হঠাৎ করে অন্ধকারে হাঁটছো, দেখা যাচ্ছে মুখের ভেতর দিয়ে একটা মশা চলে গেছে শ্বাসনালীতে। তো যাওয়া মাত্র আমরা খক খক করে কেশে সেটা ফেলে দিই, কারণ সে যখন ওই পর্যন্ত পৌঁছায় ট্রাকিয়ার অর্থাৎ যে সিলিয়াযুক্ত আবরণী কলাগুলো এগুলোর মধ্যে সুরসুরি জাগে, তাতে করে আমাদের কাশির উদ্রেক হয় এবং কাশির উদ্রেক হওয়ার ফলে আমরা কফ থুতু সহ সেটা বাইরে ফেলে দিই। তো এরকমের অনেক ধুলাবালি আমরা রোজ গলা কেশে ফেলে পরিষ্কার করি, আর এই সিলিয়াযুক্ত আবরণী কলাগুলো সেই ধুলাবালি জিনিসগুলোকে আটকায়। দ্বিতীয়তে আসো ফ্লাজেলাযুক্ত আবরণী কলা। তোমরা যারা আজকে স্নাতক শ্রেণীতে স্নাতক দ্বিতীয় বর্ষ পড়ছো, তোমরা একদিন উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়েছিলে। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমাদের সিলেবাসে হাইড্রা বলে একটা প্রাণী ছিল। এই হাইড্রা প্রাণীটা ছিল কিন্তু দ্বিস্তরী। তার ভেতরের দিকে যে স্তরটা অর্থাৎ অ্যান্ড্রোডার্ম, সেই অ্যান্ড্রোডার্মে যে কোষগুলো অর্থাৎ পুষ্টির সাথে জড়িত, ওখানে এক ধরনের কোষ আছে যাকে বলা হচ্ছে ফ্লাজেলীয় কোষ। তাহলে প্রাণীদের ক্ষেত্রে এই আরেক ধরনের আবরণী কোষ থাকে যেটাকে বলা হচ্ছে ফ্লাজেলীয় কোষ। তারপর দেখো ক্ষণপথযুক্ত আবরণী কলা। কিছু কিছু আবরণী কলা আছে যারা এরকম ক্ষণপথযুক্ত। এটা হাইড্রার ক্ষেত্রে হাইড্রার অ্যান্ড্রোডার্মে, আর আমাদের যারা আমরা মেরুদণ্ডী প্রাণী আমাদের ক্ষেত্রে আমাদের অন্ত্রে এরকম ক্ষণপথযুক্ত কোষ দেখা যায়। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পড়ব জনন অঙ্গের আবরণী কলা। আমরা যারা এর আগের ক্লাসে শুক্রাণু এবং ডিম্বাণুর উৎপত্তি নিয়ে পড়েছিলাম, আমাদের নিশ্চয়ই মনে আছে যে জনন নালিকার সেখানে যে সেমিনিফেরাস নালিকা, সেই সেমিনিফেরাস নালিকার আবরণী কলার 2-4টা কোষ রূপান্তরিত হয়ে কিন্তু শুক্রাণুর উৎপত্তি করেছিল। তো সেরকম জনন অঙ্গের অর্থাৎ কিছু কিছু কোষ রূপান্তরিত হয় এবং সেগুলা কিন্তু আবরণী কলা থেকেই হয়। এই শুক্রাণু এবং ডিম্বাণুর অর্থাৎ উৎপত্তি কিন্তু সেরকমের, আর এদের কাজ হচ্ছে কিন্তু এই আবরণী কলা শেষ পর্যন্ত প্রজননে অংশগ্রহণ করে এবং প্রজননে অংশগ্রহণ করার মাধ্যমে জীবের যে প্রজাতির ধারা সেটাকে অক্ষুণ্ণ রাখে। তারপরে আমরা বলবো আজকের এখানকার শেষ ধরনের আবরণী কলা গ্রন্থি আবরণী কলা। তো আমরা তো জানি গ্রন্থি কাকে বলে। গ্রন্থির একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা এক কোষ হতে পারে, একাধিক কোষ বিশিষ্ট হতে পারে, তবে বড় কথা হচ্ছে গ্রন্থি থেকে কিছু জিনিস নিঃসৃত হবে। তো এদের প্রধান কাজ হচ্ছে রস নিঃসৃত করা। তো কিছু কিছু আবরণী কলা এরকম রূপান্তরিত হয়ে গ্রন্থিতে পরিণত হয় এবং তারা বিভিন্ন ধরনের রস নিঃসৃত করে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নাও, তোমাদের জন্য এখানে 2টো প্রশ্ন আছে দলীয় কাজ হিসাবে। তো তোমরা খাতায় লিখে নাও। প্রথম প্রশ্নটা, প্রাণী কলার শ্রেণী বিভাগগুলির নাম লেখো। অর্থাৎ আমি যে প্রাণী কলাকে বিভিন্ন ভাগে ভাগ করেছি সে ভাগগুলোর নাম লিখবা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আবরণী কলার শ্রেণী বিভাগগুলির নাম লেখো। আবরণী কলাকে যে কটা ভাগে ভাগ করেছি সে ভাগগুলোর নাম লিখতে হবে উত্তরে। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের পরীক্ষায় আসে এমন কিছু নমুনা প্রশ্ন এখানে রেখেছি, তোমরা খাতায় প্রশ্নগুলা লিখে নাও। তো তোমাদেরকে এখানে প্রশ্নগুলা ক বিভাগ খ বিভাগ এভাবে অর্থাৎ নাম্বারের তারতম্যের কারণে যে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় সেভাবে দেখানো হবে। আমি প্রথমে 5টা প্রশ্ন রেখেছি যেগুলা ক বিভাগ অর্থাৎ 1 নাম্বার উপযোগী প্রশ্ন। তো তোমরা প্রশ্নগুলা লেখো। 1, প্রাণী কলা কত ধরনের? প্রাণী কলা কত ধরনের? 2, স্তরীভূত আবরণী কলা কি? স্তরীভূত আবরণী কলা কি? 3, ঘনতলাকার আবরণী কলা
কোথায় পাওয়া যায়, কোন অঙ্গে পাওয়া যাচ্ছে। 4 আয়সাকার আবরণী কলা কোথায় পাওয়া যায়, আয়সাকার আবরণী কলা কোথায় পাওয়া যায়। স্ট্র্যাটিফাইড ও সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী কলার মূল পার্থক্য কি, স্ট্র্যাটিফাইড ও সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী কলার মূল পার্থক্য কি। পার্থক্য একদম ইজি, এক জায়গায় সেটা স্তরে স্তরে একাধিক স্তর থাকে এবং স্তরগুলো জেনুইন, অন্য জায়গায় স্তরের মতো দেখায় বাট সেখানে কিন্তু আসলে স্তর থাকে না। তাহলে আমরা চলে আসি খ বিভাগের প্রশ্নে। খ বিভাগের প্রশ্নটা তো একটু লিখে নাও, একটাই প্রশ্ন রেখেছি, আবরণী কলার 5টি বৈশিষ্ট্য ও কাজ লিখো। আবরণী কলার 5টি বৈশিষ্ট্য ও কাজ লিখো। আমরা এবার চলে আসব গ বিভাগে। গ বিভাগেও তোমাদের জন্য একটা প্রশ্ন রাখা আছে, আবরণী টিস্যু না থাকলে প্রাণী কি কি সমস্যার সম্মুখীন হতো ব্যাখ্যা করো। তাহলে প্রশ্নটা আবার বলি, আবরণী টিস্যু না থাকলে প্রাণী কি কি ধরনের সমস্যার মুখোমুখি হতো ব্যাখ্যা করো। আমাদের বাড়ির কাজ হিসাবে আছে আরেকটা প্রশ্ন, প্রাণীর জীবনে আবরণী কলার ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমরা বাড়িতে উত্তর তৈরি করে রাখার চেষ্টা করবে, তাতে করে তোমাদের অর্থাৎ চিন্তা শক্তির বিকাশ ঘটবে। প্রিয় ছাত্রছাত্রী, আমার আজকের ক্লাস এখানেই শেষ হলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।